2 বছর পেরিয়ে গণঅভ্যুত্থানের এখন এই যে জুলাই চেতনা নিয়ে যেই পরস্পর বিপরীতমুখী অবস্থান আমরা দেখছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, কি মূল্যায়ন করবেন এই জুলাই চেতনার যেই কাঙ্ক্ষিত যেই প্রত্যাশা সেটি থেকে আমরা আসলে কত দূরে সরে যাচ্ছি কেন? আজকের বিষয় হলো ফিকে জুলাই চেতনা এবং ব্যর্থতা কার। বেসিক্যালি এখানে আলোচনায় দুইটা পক্ষকে আপনি ইনক্লুড করেছেন, একটা হলো সরকারি দল আর একটা হলো বিরোধী গ্রুপ। যদিও এক সময় তারা সবাই মিলেই এই গণঅভ্যুত্থান তারা করেছিল, রাইট। এখন এই যে জুলাই চেতনা, প্রথমে আমরা বুঝতে হবে জুলাই চেতনাটা কি, তারপরে সেটা ফিকে হয়েছে কি হয়নি সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তাহলে জুলাইয়ের চেতনাটা কি? জুলাই ছিল বেসিক্যালি বাংলাদেশের গণমানুষের সমন্বিত একটা আন্দোলন। কেন? যে দীর্ঘদিন ধরে বাংলাদেশে গণতন্ত্রহীনতা ছিল, একটা ফেসিবাদ সরকার বাংলাদেশের শাসন চালিয়েছে এবং সেখানে কোনো গণতন্ত্র ছিল না, মানবাধিকার ছিল না, আইনের শাসন ছিল না, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বিরাজ করছিল, মানুষ তার বাক স্বাধীনতা ভোগ করতে পারছিল না। এবং সামগ্রিকভাবে যখন পুরো রাষ্ট্র গণতন্ত্রহীন হয়ে গেল, তখন মানুষ বাধ্য হলো রাস্তায় নামতে, আন্দোলন করতে। আজকে আমরা যদি এই সবগুলি বিষয়কে বলি, আমরা প্রথমে যদি গণতন্ত্রের কথা বলি, বাংলাদেশে কি এখন গণতন্ত্র নেই? বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার, এই গণতান্ত্রিক সরকার মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানবাধিকার সমুন্নত রাখার জন্য কাজ করে যাচ্ছে। আজকে আপনি দেখেন আমলাতান্ত্রিক যে একটা বিষয় ছিল, একটা সময় আমরা দেখতাম আমলাতান্ত্রিক জটিলতা। সাবেক প্রাইম মিনিস্টার, সে দেখা যেত ফেসিবাদ আমলে দেখা যেত সে গণভবনে বসে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে সারা দেশে শাসনভার চালাতো। কিন্তু আমরা দেখছি আজকে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি কাজের গতিশীলতার স্বার্থে তিনি কিন্তু প্রত্যেক দিন সচিবালয়ে অফিস করছেন। এবং অন্যান্য সময় আমরা দেখতাম যে প্রধানমন্ত্রী কখন সচিবালয়ে ঢোকে, কখন বের হয় জনগণ জানে না। কিন্তু আমাদের বর্তমান নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি টাইমলি অফিসে যাচ্ছেন সকাল 9টায়। অন্যান্য সরকারি চাকরিজীবীরা যেভাবে অফিসে ঢোকেন, উনি ঠিক একইভাবে অফিস করে যাচ্ছেন। উনি শুধু ওনার নিজের মন্ত্রণালয় না, অন্যান্য মন্ত্রণালয়গুলিও কিভাবে কাজ করা যায়, গতিশীলতা রাখা যায়, সেসব খোঁজখবর উনি রাখছেন। আপনি মানবাধিকারের কথা বলেন, বাংলাদেশে আমরা এক সময় দেখতাম যে ক্রস ফায়ার, এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ে দেশে আমরা প্রচুর দেখেছি। আজকে সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আপনি শিক্ষা অধিকারের কথা যদি বলেন, আমরা বিগত সরকারের সময়গুলিতে দেখছি যে আপনার কোনো যে শিক্ষা ব্যবস্থা ছিল, সেই শিক্ষা ব্যবস্থা কি সব আপনার টেক্সট বুক প্রণয়ন করা হয়েছে, বাচ্চাদের ডিম ভাজা, ওই করা সেই করা, এইসব বিষয়গুলি। আজকে দেখেন যে সেই জায়গাগুলিতে থেকে এনে একটা শিক্ষা সংস্কার কিন্তু শুরু করা হয়েছে। অর্থনৈতিক যে মুক্তি, সেটাও কিন্তু ধাপে ধাপে গভর্নমেন্ট কাজ করে যাচ্ছে। গভর্নমেন্টকে আপনি যদি গত 5 মাসে মূল্যায়ন করেন, তাহলে আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গাতে গভর্নমেন্ট টাচ করে যাচ্ছে। আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেন, বিচার বিভাগের স্বাধীনতার জন্য সরকার যেভাবে কাজ করছে, এখানে কিন্তু কোনো ইন্টারফেয়ারেন্স হচ্ছে না। প্রত্যেকটা বিচারক স্বাধীনভাবে নির্দ্বিধায় কাজ করতে পারতেছে। আগে যে কোনো কাজে যে আমলাতান্ত্রিক জটিলতা ছিল, সেই আমলাতান্ত্রিক জটিলতাকেও রিমুভ করা হয়েছে এবং পর্যায়ক্রমে এই কাজগুলি সরকার করে যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে জুলাইয়ের চেতনা, এগুলি তো জুলাইয়ের চেতনা। জুলাইয়ের চেতনা বিষয়টাই হলো বিগত দিনগুলিতে যেসব অনাচার ছিল, অবিচার ছিল, স্বৈরাচার ছিল, জঞ্জাল ছিল, সেই বিষয়গুলিকে রিমুভ করা এবং রিমুভ করার মধ্যে দিয়ে এই
অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, ভোটাধিকার প্রয়োগ করা, মানবাধিকার প্রতিষ্ঠা করা, এইসব কাজগুলি। সো আমি মনে করি যে জুলাইয়ের চেতনা যেটা, কিন্তু এ বিষয়ে তো বিরোধীদেরও যথেষ্ট প্রশ্ন রয়েছে। আপনি বিচার বিভাগের স্বাধীনতার কথা বললেন, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয় করার কথা ছিল, সেটি করা হয়নি। সেই সাথে বিরোধীদের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয় যে দেশে এই যে সব চাঁদাবাজি সন্ত্রাসী কার্যক্রম ছিল সেসবের কি পরিবর্তন হয়েছে? আপনি যদি বিচার বিভাগের স্বাধীনতার প্রসঙ্গে বিচার বিভাগের সচিবালয়ের কথা বলেন, একটা বিচার বিভাগের স্বাধীনতা শুধুমাত্র সচিবালয়ের উপরে কি নির্ভর করে? একটা বিচার বিভাগের স্বাধীনতা অনেকগুলি বিষয়ের উপরে নির্ভর করে। যেমন ধরেন, আপনি আমাদের বিচার বিভাগের দুইটা পার্ট, একটা নিম্ন আদালত আর একটা উচ্চতর আদালত। উচ্চতর আদালত বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি সুপ্রিম কোর্ট, যেটার দুইটা পার্ট ডিভিশন আছে, একটা অ্যাপিলেট ডিভিশন আর একটা হাইকোর্ট ডিভিশন। এখন এই যে অ্যাপিলেট ডিভিশনে আমাদের মাননীয় চিফ জাস্টিস সহ অ্যাপিলেট ডিভিশনের অন্যান্য বিচারকরা বসেন এবং হাইকোর্ট ডিভিশনে অন্যান্য বিচারকরা হাইকোর্ট ডিভিশনে বসেন। ওনাদের যে বিচারিক কার্যক্রম, এইসব কার্যক্রমের সাথে সুপ্রিম কোর্টের যে সচিবালয়, এটার কি কোনো সম্পর্ক আছে? ওনারা কি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারছেন না? ওনাদের নিয়োগ প্রক্রিয়ার সাথে কি সুপ্রিম কোর্ট সচিবালয়ের কোনো সম্পর্ক আছে? কোশ্চেন ইজ নো। এই জায়গাটার সাথে, উচ্চ আদালতের এই জায়গাটার সাথে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কোনো সম্পর্ক নাই। এবার আমরা যদি নিম্ন আদালতের বিষয়টাতে আসি, আপনি দেখেন নিম্ন আদালতের বিচারক নিয়োগ, এটার জন্য আলাদা একটা জুডিশিয়াল সার্ভিস কমিশন আছে এবং সেটার আপনার যে চেয়ারম্যান, তিনি আপিল বিভাগের একজন বিচারপতি। এরপরে আপনার এই বিচারকদের প্রমোশন এবং পোস্টিংয়ের জন্য আপনি মন্ত্রণালয় থেকে যে প্রস্তাবগুলি আসে সেটাই কিন্তু ফাইনাল না। সুপ্রিম কোর্টে একটা জিএ কমিটি আছে, সেই জিএ কমিটি অ্যাপ্রুভালের পরেই মিনিস্ট্রি কিন্তু সাবসিকুয়েন্টলি এই কাজগুলি করে থাকে। ধরেন মন্ত্রণালয় একজন বিচারকের জন্য প্রস্তাব পাঠাইলো, তাকে ঢাকা জেলায় পোস্টিং দেওয়া হবে। সুপ্রিম কোর্টের যে কমিটি আছে সেই কমিটি যদি সেটা অ্যাপ্রুভ না করে, তাকে যদি ধরেন আপনার নারায়ণগঞ্জে পোস্টিংয়ের জন্য সুপারিশ করে, মিনিস্ট্রি কিন্তু কিছু করার থাকবে না। সুতরাং আলটিমেটলি আপনি সুপ্রিম কোর্ট সচিবালয় থাকা এবং না থাকা, এখানে বিচার বিভাগের হস্তক্ষেপটা এর সাথে মানে খুব একটা সম্পর্কিত নয়, কোনো কিছুই সম্পর্কিত নয়।